হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার 10 তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এই চ্যাপ্টারের আমরা অনুশীলনী ম্যাথ শুরু করছিলাম। আজকে হচ্ছে 240 পৃষ্ঠা 9 নাম্বার থেকে শুরু করব। গত ভিডিওতে আমি 8 নাম্বার পর্যন্ত কমপ্লিট করেছিলাম। সো যারা আমার আগের ভিডিওগুলো দেখো নাই অবশ্যই প্লেলিস্ট থেকে সবগুলো দেখে নেবে, কারণ ধারাবাহিকভাবে না দেখলে তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার থাকবে না। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করি। দেখো এখানে 9 নাম্বারে বলছে সজল তার দাদুর সঙ্গে প্রতিদিন পার্শ্ববর্তী একটি পার্কে গিয়ে প্রান্ত ভ্রমণে যায়। সে প্রত্যেকদিন তার দাদুর সাথে একটা পার্কে ভ্রমণে যায়। সে মনে মনে ঠিক করে আজ যতজন প্রান্ত ভ্রমণে এসেছে, অর্থাৎ সে মনে মনে ঠিক করে যে আজ যতজন এখানে ভ্রমণে এসেছে তাদের বয়স অনুযায়ী একটা তথ্য সংগ্রহ করবে। হ্যাঁ, ঠিক সিমিলার হইতে এর পরবর্তী পেজে সজল তার তথ্য সংগ্রহগুলা ঠিক এইভাবে এখানে সাজায়। দেখো এইখানে তোমাকে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে, অর্থাৎ 41 থেকে 45 বছর বয়সের মানুষ হচ্ছে 12 জন যায় ওই ভ্রমণে। 46 থেকে 50 বছর বয়সের 15 জন মানুষ যায় ওইখানে। এখন দেখো এই তথ্যের আলোকে বা এই ছকের আলোকে আমাকে এই কোশ্চেনগুলো সলভ করতে বলছে। সো কোশ্চেনগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দেব, খুব সহজভাবে বুঝিয়ে দেব। দেখো ক নাম্বারে বলছে প্রত্যক্ষ ও সংক্ষিপ্ত পদ্ধতিতে উপাত্তের গাণিতিক গড় নির্ণয় করো। তো ভাইয়া এইখানে মনে রাখবা, আমরা যদি শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া থাকে, আমি আরেকবার রিপিট করতেছি, যদি শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা গড় দুইভাবে নির্ণয় করতে পারি। একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে, আর একটা হচ্ছে কি সংক্ষিপ্ত পদ্ধতিতে। এই প্রত্যক্ষ আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ভিডিও এর আগেও আছে, তো এখন আবার বোঝাচ্ছি। সো একটু মন দিয়ে বুঝবা, যাতে এরপরে যদি প্রত্যক্ষ আর সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করতে বলে তোমার কখনো কোনো প্রবলেম হয় না। তো চলো এখন আমি তোমাকে যেটা বলছি যে প্রত্যক্ষ পদ্ধতি আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে তোমাকে ফার্স্ট অফ অল প্রত্যক্ষ পদ্ধতি তুমি গড় নির্ণয় করতে চাও তাহলে তোমাকে 4টা ঘর লাগবে। কয়টা? 4টা, 1 2 3 4। আর তুমি যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে চাও তাহলে তোমাকে 5টা ঘর লাগবে। তো চলো আমরা প্রথমে কি করব, প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করব। দেখো 9-এর ক নাম্বারটা আমি লিখে রাখছি প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়। তাহলে কয়টা ঘর লাগবে আমার? প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করতে চাইলে 4টা ঘর লাগবে। একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, এই তো শ্রেণীব্যাপ্তি দেওয়াই থাকে। তারপরে গণসংখ্যা তো দেওয়া থাকে। এখন আমার আর 2টা ঘর বেশি লাগবে, সেটা হচ্ছে মধ্যমানের গড় আর এফআই এক্সআই। এখন দেখো আমরা গণসংখ্যাকে এফআই দ্বারা প্রকাশ করি আর মধ্যমানকে এক্সআই দ্বারা প্রকাশ করি, অর্থাৎ লাস্টের যে গড়টা থাকবে এফআই এক্সআই, অর্থাৎ এই 2টা মানের গুণফল। ক্লিয়ার? তাহলে ভাই ফাইনালি আমরা কি বুঝলাম, যে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমাকে 4টা ঘর লাগবে। একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়াই থাকে, এই তো এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর এটা হচ্ছে গণসংখ্যা। আর বাকি যে 2টা ঘর লাগে সেটা হচ্ছে মধ্যমানের গড় আর একটা হচ্ছে কি এফআই এক্সআই, অর্থাৎ মধ্যমান আর গণসংখ্যার গুণফলের একটা ঘর লাগে। ক্লিয়ার? এখন এইভাবে তোমরা কয়টা ঘর করবা, কয়টা সারি করবা। দেখো এইখানে কয়টা দেওয়া আছে, 1 2 3 4 5 6। তো নিচে নিচে তোমরা কয়টা, 6টা সারি করবা। এখন দেখো শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে 41 থেকে 45, 46 থেকে 50। তো আমি লিখছি 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65। এখন গণসংখ্যা সুন্দর করে তুলে নিছি। একটা জিনিস মনে রাখবা, এই প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সবগুলা গণসংখ্যাকে সমষ্টি করতে হয়, অর্থাৎ যোগ করতে হয়। যোগ করে মোট এই বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এই সবগুলা গণসংখ্যা, অর্থাৎ আমি যে এই গণসংখ্যাগুলো তুলছি এই সবগুলা গণসংখ্যার যোগফল হচ্ছে 80। এরপরে মধ্যমান। তো মধ্যমান ভাই একদম ইজি, তুমি জাস্ট এই শ্রেণীব্যাপ্তি যা আছে এর সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মান, অর্থাৎ 41 আর 45 কী করবা ভাই, যোগ করবা। তাহলে দেখো এই 41 প্লাস 45 এই 2টা অঙ্ক যোগ করে তারপর ভাগ দেবা কত দ্বারা, 2 দ্বারা। এই 2 দ্বারা ভাগ দিলে আসে হচ্ছে 43। সো মধ্যমান হচ্ছে 43। আমি আরেকবার রিপিট করতেছি, তুমি এই শ্রেণীব্যাপ্তির 2টা মানকে যোগ করে 2 দ্বারা ভাগ দিবা, যেটা আসবে সেটাই হচ্ছে মধ্যমান। তাহলে 46 আর 50কে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আসে 48। ক্যালকুলেট করে দেখবা 51 আর 55কে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আসে 53। সিমিলার হইতে এই 2টাকে যোগ করে আমি 2 দ্বারা ভাগ করছি, এই 2টাকে যোগ করে আমি 2 দ্বারা ভাগ করছি। তাহলে মধ্যমানের ব্যাপারটা তো ক্লিয়ার। এখন এফআই এক্সআই, অর্থাৎ এই নেক্সট অর্থাৎ ফাইনালি লাস্টের যে ঘরটা সেটা হচ্ছে কি এই মধ্যমান আর গণসংখ্যার গুণফল। 12 আর 43কে গুণ করলে আসে 516 লিখছি।
15 আর 48কে গুণ করলে আসে 720 লিখছি, 25 আর 53কে গুণ করলে আসে 1325 লিখছি। সিমিলারিতে এই দুইটাকে গুণ করে বসাইছি, এই দুইটাকে গুণ করে বসাইছি। এখন ভাইয়া আমার গাণিতিক গড় অর্থাৎ প্রত্যক্ষ পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে সামেশন অফ এফআই এক্সআই ডিভাইড বাই এন, অর্থাৎ এই যে এফআই এক্সআই আছে এই সবগুলো মানের যোগফলকে আমাকে কী করতে হবে, মোট গণসংখ্যা দ্বারা ভাগ দিতে হবে। এই জন্য আমি এই সবগুলো মানকে যোগ করে সামেশন অফ এফআই এক্সআই দ্বারা প্রকাশ করছি এবং এই সবগুলোকে যোগ করলে আসে কত, 4235। ওকে, তাহলে আমরা এখন ফাইনালি কী লিখবো, নির্ণয় গাণিতিক গড় এফআই এক্সআই ডিভাইড বাই এন, অর্থাৎ সামেশন অফ এফআই এক্সআই ডিভাইড বাই এন। এখানে আমরা এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই এক্সআই সমান কত পাইছি, 4235 এবং এন সমান কত পাইছি, 80। এখন জাস্ট আমরা এই সূত্রে মানগুলো বসাই দেবো। তাহলে এফআই এক্সআই সামেশন অফ এফআই এক্সআই মান কত, 4235 আর এন এর মান কত, 80। এখন আমরা যদি এই 4245কে 80 দ্বারা ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 53.0625। তাহলে এই তো 53.0625, ঠিক আছে। এখানে একটু প্রায় লিখে দিবা, এটাই হচ্ছে কি ভাই আমার ফাইনাল অ্যান্সার। তাহলে ভাইয়া আশা করি তুমি প্রত্যক্ষ পদ্ধতি গড় নির্ণয় বুঝতে পারছো, অর্থাৎ শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া থাকলে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য তোমার কী করতে হবে, 4টা ঘর লাগবে। শ্রেণীব্যাপ্তি লাগবে, গণসংখ্যা লাগবে, মধ্যমান লাগবে, আর গণসংখ্যার মধ্যমানের গুণফল অর্থাৎ এফআই এক্সআই। এরপর নেক্সট আমরা করব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য তোমার 5টা ঘর লাগবে। কি কি ঘর লাগবে, এই তো চলো। প্রথমে হচ্ছে শ্রেণীব্যাপ্তি লাগবে, গণসংখ্যা লাগবে। শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা আমি তুলে নিছি। এইখানে এই গণসংখ্যার যোগফলকে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। ভাইয়া এই দুইটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবা, আমরা যখন প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করছি তখন গণসংখ্যার যোগফলকে বড় হাতের এন দ্বারা প্রকাশ করছি, আর আমরা যখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব তখন আমরা গণসংখ্যার যোগফলকে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করব। ক্লিয়ার? এরপরে মধ্যমানের গড়টা লাগবে। এই 3টা গড় তো ফিক্সড। শুধুমাত্র সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমাকে ধাপ বিচ্যুতি নামক একটা ঘর লাগবে, আর এফআই ইউআই নামক একটা ঘর লাগবে। এফআই মানে হচ্ছে কি গণসংখ্যা, আর ইউআই মানে হচ্ছে ধাপ বিচ্যুতি, অর্থাৎ গণসংখ্যার ধাপ বিচ্যুতি গুণ করে আমরা এই ঘরে বসাবো। এখন ভাইয়া দেখো এই ধাপ বিচ্যুতি ঘরটা তুমি কীভাবে পূরণ করবা, এই 3টা তুমি জানো। শ্রেণীব্যাপ্তি যেভাবে দেওয়া ছিল ওই বসাইছো, গণসংখ্যা যেভাবে দেওয়া ছিল ওই বসাইছো, মধ্যমান এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে বসাইছো, এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে বসাইছো, এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে বসাইছো। কিন্তু ধাপ বিচ্যুতিটা তুমি কীভাবে বের করবা, এই ধাপ বিচ্যুতি বের করার জন্য তোমাকে আনুমানিক গড় অর্থাৎ এ এর মানটা লাগবে। এ এর মানটা জানতে হবে, এই এ কে আনুমানিক গড় বলা হয়। তো এইটা বের করার জন্য তুমি একটু খেয়াল করবা যে মধ্যমান তোমার কয়টা আছে, জোড় আছে না বেজোড় আছে। দেখো 1 2 3 4 5 বেজোড় সংখ্যা আছে, অর্থাৎ মধ্যমানের মাঝখানেরটাই হচ্ছে কি ভাইয়া এর মান। তাহলে দেখো উপর থেকে তুমি 2টা বাদ দিলা, নিচের থেকে 2টা বাদ দিলা, এই মাঝখানে কত থাকে 53 থাকে না, এই 53 হচ্ছে কি ভাইয়া আনুমানিক গড়। আমি আরেকবার ক্লিয়ার করতেছি, তুমি এই আনুমানিক গড়টা বের করবা মধ্যমান এর মাঝখানে যে ঘরটা থাকে, অর্থাৎ দেখো এখানে 5টা ঘর আছে, তাহলে উপর থেকে 2টা বাদ দিলাম আর নিচের থেকে 2টা বাদ দিলাম, মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে কি আনুমানিক ঘর। যদি ধরো এইখানে কয়টা থাকতো 7টা থাকতো, তাহলে উপর থেকে 3টা বাদ, নিচের থেকে 3টা বাদ, মাঝখানেটাই হতো কি ভাইয়া এর মান। এরপরে ভাইয়া যেই ঘরে এর মানটা আসে সোজা ওই ঘরে এখানে 0 বসাবা, আর উপর দিকে কি -1 -2, যদি উপরে আরও ঘর থাকতো তাহলে -3, আর নিচের দিকে কি ভাইয়া পজিটিভ মান 1 2, নিচে দিলে আরও থাকতো 3 4 চলে আসতো। বুঝতে পারছি? আনুমানিক গড় এর মানটা যখন আসবে বা এর মানটা যেখানে আসবে ঠিক ওইখানে 0 বসাবা ধাপ বিচ্যুতির জায়গায়, তারপর উপর দিকে নেগেটিভ মান, নিচের দিকে পজিটিভ মান 1 2, যদি আরও থাকতো 3 4 হইতো, নিচেও সিমিলার হতো। এখন এফআই ইউআই অর্থাৎ এই গণসংখ্যা আর ধাপ বিচ্যুতিকে গুণ করে তোমার এখানে বসাইতে হবে। তাহলে একটু খেয়াল করো তো, এই গণসংখ্যা আছে 12, ধাপ বিচ্যুতি আছে 2, হ্যাঁ, তাহলে গুণগুলো কত আছে 24 আর আগে মাইনাস, তাহলে -24, এই তো -24। তারপরে 1-এর সাথে 15 গুণগুলো কত আসে 15ই, আর আছে মাইনাস, তাহলে -15। এখন দেখো 0-র সাথে তুমি 25 গুণ করলে কত আসবে, 0-র সাথে যাই গুণ করো 0 আসবে। 1-এর সাথে 18 গুণ করলে কত আসবে ভাইয়া 18ই আসবে। 2-এর সাথে 10 গুণ করলে কত আসবে ভাইয়া, এই 2-এর সাথে 10 গুণ করলে আসবে হচ্ছে কত 20, এই তো 20। এখন আমরা জানি আমাদের গাণিতিক গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস সামেশন অফ এফআই এক্সআই ডিভাইড বাই এন ইন্টু এইচ। তাহলে দেখো ভাইয়া আমাদের সামেশন অফ এফআই এক্সআই এর মানটা লাগতেছে, তাহলে সামেশন অফ এফআই সরি এখানে মিস্টেক করছি, এটা হচ্ছে এফআই ইউআই হবে, এটা এফআই ইউআই, হ্যাঁ
সামেশন অফ এফ আই ইউআই, হ্যাঁ, অর্থাৎ এই যে এই সবগুলোর যোগফল। এখন দেখো এটা তুমি যোগ কীভাবে করবা, তাহলে এখানে লিখবা সামেশন অফ এফ আই ইউআই, হ্যাঁ, তারপরে এই সবগুলো যোগ করে এখানে বসাবা। দেখো এখানে নেগেটিভ আছে দুইটা আর পজিটিভ দুইটা, তাহলে আমরা আগে দুইটা নেগেটিভকে যোগ করে নিই। দেখো 24 আর 15 যোগ করলে কত আসে, 24 + 15 আসতে এসে হচ্ছে কি 39। তাহলে যেহেতু দুইটা মাইনাসের ছিল তাহলে -39, তারপরে আমি দুইটা পজিটিভের যোগ করব, 18 আর 20 যোগ করলে আসে কত 38, হ্যাঁ, তাহলে +38, এই তো একটু রাফে করে নিচ্ছি আমি, হ্যাঁ 38। তাহলে এখান থেকে বাদ দিলে কি হয়, বিপরীত ধর্মী চিহ্ন আমাকে বাদ দিতে হবে, 39 থেকে 38 বাদ দিলে থাকে 1, আর বড়টার আগের চিহ্ন বসে, সো -1। তার মানে এই সবগুলোকে যোগ করলে আসে কত হয় -1। তোমরা সরাসরি ক্যালকুলেটর চাইলে এইভাবে যোগ করতে পারো, যে -24 মাইনাস তারপর কত ছিল 15, তারপর হচ্ছে কি +0, তারপর হচ্ছে +18, ক্যালকুলেটর তোমরা এইভাবে দিতে পারো, হ্যাঁ, +18, তারপর হচ্ছে কত +20। দেখো এখানে কত আসবে, এই তো -1 আসছে, হ্যাঁ, সো বসাই দিবা। এরপরে আমাদের কি কি মান লাগবে, দেখো এর মান লাগবে। দেখো আমরা কিন্তু এর মান অলরেডি বের করে ফেলছি, কত 53, সো লিখবে এখানে কত 53। তারপর এন এর মান অর্থাৎ কি মোট গণসংখ্যা কত 80, এই তো 80। তারপর এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান হচ্ছে কত 5। দেখো 41, 42, 42, 43, 44, 45, শ্রেণী ব্যবধান হচ্ছে কত ভাইয়া 5, অর্থাৎ এইচ এর মান। তারপরে সামেশন অফ এফ আই ইউআই কত বের করছি আমরা -1, এই তো -1, এই তো -1 বের করছিলাম। এখন মানগুলো বসাই দিব। এর মান কত পাইছি ভাইয়া 53, এই তো 53। তারপর প্লাস আমরা হচ্ছে সামেশন অফ এফ আই ইউ এর মান কত পাইছি -1, এই তো -1। এন এর মান কত পাইছি 80, এই তো 80, ইন্টু এইচ এর মান কত ভাইয়া 5। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করি, 53 করে আগে ঠিক রাখি, প্লাস এই 5টা কার সাথে গুণ আছে, 1-এর সাথে গুণাকার আছে, তাহলে 5 আর 1 গুণ করলে কত হবে ভাইয়া 5ই হবে, তাহলে সুতরাং -5, আর নিচে কত ভাইয়া 80। এখন আমরা এটাকে ঠিক রাখি, 53 প্লাস এখানে একটু ব্রেকেট দিব, 5কে আমরা 80 দ্বারা ভাগ করব, 5 ভাগ হচ্ছে 80, আসে কত হচ্ছে আমাদেরকে 0.0625। তাহলে এই তো মাইনাসটা থাকবে 0.0625। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এখন আমাকে কী করতে হবে, এই 53 এই প্লাস মাইনাসে -0.0625। এখন আমরা কী করব, 53 থেকে এই 0.0625 বাদ দেব। তাহলে বাদ দিলে কত আসে, 53 মাইনাস 0.0625 বাদ দিলে আসে হচ্ছে কত 92.9375। তাহলে সরি 52.9375, এটা হচ্ছে কি প্রায়, এটা হচ্ছে কি ভাই আমাদের সংক্ষিপ্ত বুদ্ধি গড় নির্ণয়ের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, এইটা হচ্ছে মূল সূত্র। আর তোমাকে এটা সবসময় মাথায় রাখতে হবে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য তোমাকে 5টা ঘর লাগবে, আর প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য তোমাকে লাগবে হচ্ছে কয়টা 4টা ঘর। আশা করি ভাইয়া বুঝতে পারছো। তো চলো নেক্সট, উপাত্তের মধ্যক নির্ণয়। এখন ভাইয়া এই মধ্যক নির্ণয়ের জন্য তোমাকে 3টা ঘর লাগবে। একটা হচ্ছে কি ঘর লাগবে, শ্রেণীব্যাপ্তি লাগবে, 2 নম্বর হচ্ছে গণসংখ্যা, আর 3 নম্বর হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা। এই 3টা ঘর পাইলেই তুমি কি করতে পারবা, উপাত্তের মধ্যকটা নির্ণয় করতে পারবা। তো চলো আমরা উপাত্তের মধ্যক শুরু করি। খ নাম্বার, তাহলে তোমাকে কি বলছি, মধ্যক নির্ণয়ের জন্য কয়টা ঘর লাগবে, 3টা। শ্রেণীব্যাপ্তি লাগবে, গণসংখ্যা লাগবে। তাহলে শ্রেণীব্যাপ্তি আমি সুন্দর করে বসাইছি, গণসংখ্যা যা দেওয়া আছে সুন্দর করে বসাইছি, এই যেগুলা, হ্যাঁ। এখন ক্রমযুক্ত গণসংখ্যা, আমরা কিন্তু এতদিনে সবাই জানি যে ক্রমযুক্ত গণসংখ্যা কীভাবে বের করতে হয়। ক্রমযুক্ত গণসংখ্যা প্রথমে 12 যেটা আছে এটা এখানে থেকে যাবে, হ্যাঁ, এরপরে 12-র সাথে 15 যোগ করতে হবে। তাহলে এই 12-র সাথে 15 যোগ করে, অর্থাৎ এটার সাথে এটা যোগ করে এই ঘরে বসাইতে হবে, 12 আর 15 যোগ করতে হবে। তাহলে 12 আর 15 যোগ করলে কত আসে, 12 + 15, 12 আর 15 যোগ করলে আসে কত 27, এই 27 বসবে এইখানে। এরপরে এই ঘরটা কীভাবে বসাবা, এই 27-এর সাথে 25 যোগ করবা, তাহলে 27-এর সাথে 25 যোগ করে এখানে বসাবা। আমি কিন্তু বোঝানোর জন্য তীর চিহ্ন দিচ্ছি, তোমরা কিন্তু আবার তীর চিহ্ন দিও না। তো 27 আর 25 যোগ করলে কত আসে ভাইয়া, এই যে 27 + 25 যোগ করলে আসে হচ্ছে 52। তাহলে এইখানে বসবে কত 52। তো ভাইয়া যারা আমার চ্যানেলে নতুন ছিল ভাইয়া অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে জানাবা, আর যদি বুঝতে পারো তবুও কমেন্ট বক্সে জানাবা, তাহলে হচ্ছে ভিডিও করার উৎসাহ পাওয়া যায়। আচ্ছা, এরপরে দেখো এইখানে কীভাবে বসাবা, 52 আর 18 যোগ করবা। তাহলে দেখো এই 52 + 18 এটা যোগ করলে কত আসে ভাই 70, এই 70 বসবে এখানে। তার মানে প্রসেসটা বুঝতে পারছো তো, প্রথম গণসংখ্যাটা জাস্ট ক্রমিত গণসংখ্যা বসে যাবে, এরপরে এই গণসংখ্যার সাথে
সরি এই ক্রমিত গণসংখ্যার সাথে এটা যোগ করবা, যোগ করে এখানে বসাবা, এটার সাথে এটা যোগ করে এখানে বসাবা, আবার 52 সাথে এটা যোগ করে এখানে বসাবা, তাহলে এখানে কি আসবে 70 সাথে এটা যোগ করে এখানে বসাবা, 70 আর 10 যোগ করলে কত হয় 80, 80টা বসবে এখানে। আশা করি বুঝতে পারছো ভাই। হ্যাঁ, এখন তোমাকে কি করতে বলছে ভাই, মধ্যক নির্ণয় করতে বলছে। এখন তোমাকে যে জিনিসটা জানতে হবে, মধ্যক নির্ণয় করার জন্য আগে তোমার মধ্যক শ্রেণীর অবস্থানটা জানতে হবে। এটা কীভাবে বের করবা, এখন দেখো আমরা যে এই তো এখানে কি পাইছিলাম, মোট গণসংখ্যা পাইছিলাম না, এই মোট গণসংখ্যাকে 2 দ্বারা ভাগ করবা, তাহলে কি লিখবো, মধ্যক শ্রেণীর অবস্থান, অর্থাৎ মধ্যক শ্রেণীর অবস্থান নির্ণয় করার জন্য এই মোট গণসংখ্যাকে 2 দ্বারা ভাগ করব। তাহলে মোট গণসংখ্যা অর্থাৎ 80 ছিল, এটাকে 2 দ্বারা ভাগ করলে আসে 40, অর্থাৎ 40তম পদের মানই হবে কি ভাইয়া, মধ্যক শ্রেণী। এখন তোমাকে যেটা করতে হবে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এই 40তম পদ দেখবা ক্রমযোজিত গণসংখ্যার কোন ঘরে পড়ে। দেখো 40 কি 27 এই ঘরে পড়ে না, 40 কি এই তো দেখো 40 কোথায় পড়ে, এই 52-এর মধ্যে পড়ে। আবার রিপিট করতেছি, এই যে তুই 40তম পদের কথা বললা, এই 40তম পদটা ক্রমযোজিত গণসংখ্যার কোন ঘরে পড়ে, 27 এখানে তো পড়ে না, পড়ে কোথায়, 52 এখানে পড়ে। তাহলে এই 52 ক্রমিত গণসংখ্যা যে 52 ছিল, এর শ্রেণী হচ্ছে কি ভাই, মধ্যক শ্রেণী, অর্থাৎ মধ্যক শ্রেণী কত, 150 থেকে 55। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই জন্য আমি লিখছি যে মধ্যক শ্রেণী হচ্ছে কি 150 থেকে 55। এখন আমরা জাস্ট মধ্যকের সূত্রটা নির্ণয় লিখবো। আমরা সবাই কিন্তু মধ্যকের সূত্র জানি, L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। এখন তোমার যে মানগুলো লাগবে একটু মন দিয়ে বুঝো, এই L এর মান লাগবে। L মানে হচ্ছে কি ভাইয়া, এই যে মধ্যক শ্রেণীটা ছিল না, এই মধ্যক শ্রেণীর সর্বনিম্ন মান। তাহলে মধ্যক শ্রেণীর 2টা মান হয়, একটা হচ্ছে সর্বোচ্চ মান আর একটা হচ্ছে সর্বনিম্ন মান। তাহলে এল এর মানটা হচ্ছে লোয়েস্ট ভ্যালু, অর্থাৎ মধ্যক শ্রেণীর সর্বনিম্ন মান। তাহলে মধ্যক শ্রেণীর সর্বনিম্ন মান কত, 150, অর্থাৎ এল এর মান হচ্ছে 150। এরপরে কার মান লাগবে ভাইয়া, n/2 এর মান লাগবে। আর n/2 এর মান তো আমরা সরাসরি বের করছিলাম, এই যে n/2 এর মান হচ্ছে 40, তাহলে এখানে লিখবো 40। এরপরে কার মান লাগবে, এফসির মান লাগবে। তাহলে এফসি একটু খেয়াল করো, এই এফসির মানটা হচ্ছে ভাইয়া, এই যে তুমি মধ্যক শ্রেণী বের করেছিলে না, মধ্যক ক্রমিত গণসংখ্যা বের করেছিলে না, যে 40তম পদ কোথায় পড়ে, 52তে পড়ে। এই 52-র আগের ক্রমিত গণসংখ্যা হচ্ছে কার মান ভাই, এফসির মান। তাহলে এখানে ব্রেকেটে লেখো, এটা হচ্ছে কার মান, এফসির মান। আরেকবার বলতেছি, তুমি মধ্যকটা যে ঘরে পড়ছিল, অর্থাৎ 40তম পদটা কোন ঘরে পড়ছিল, এই 52 এখানে পড়ছিল না ক্রমিত গণসংখ্যার, ঠিক এই ঘরের উপরের ঘরটাই হচ্ছে কি এফসি মান। তাহলে এফসি মান কত, 27। ভালো করে মন দিয়ে শুনে, এগুলো কিন্তু ধরতে হবে। তাহলে এফসি মান কত, 27, এই তো 27। আর আমার কার মান লাগবে, এইচ এর মান লাগবে। এইচ তো হচ্ছে কত ভাইয়া, 5 চিনি ব্যবধান। হ্যাঁ, 41, 42, 43, 44, 45। ওকে, তারপরে কার মান লাগবে ভাইয়া, এফএম এর মান লাগবে। এফএম এর মানটা হচ্ছে ভাইয়া মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী কোনটা ছিল, 150 থেকে 50, এর গণসংখ্যা কত, 25। তাহলে এটা হচ্ছে কার মান ভাইয়া, এফএম এর মান। ক্লিয়ার? তাহলে এফএম এর মান কত, 25। এখন আমার সব মান পাওয়া শেষ, এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করব। তো চলো, এল এর মান কত পাইছি আমরা, 51, প্লাস n/2 এর মান কত পাইছি, 40, মাইনাস এফসি মান কত পাইছি, 27, ইন্টু এইচ এর মান কত পাইছি ভাইয়া, 5, আর এফ এর মান কত পাইছি ভাইয়া, 25। তো চলো এখন আমরা শুরু করি কাজটা, ক্যালকুলেশন। 51 প্লাস 40 থেকে 27 বাদ দিলে কত থাকে, 40 থেকে 27 বাদ দিলে থাকে হচ্ছে 40 মাইনাস 27, 40 থেকে 27 বাদ দিলে থাকে 13, এই তো 13 লিখবো এখানে, আর ইন্টু আছে, ইন্টু লিখবো, 5কে 25 দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো আমরা যদি 5 ভাগ 25 25 করি, তাহলে আসবে 0.2 ইন্টু 0.2। এখন আমরা জাস্ট কী করবো ভাইয়া, ক্যালকুলেশন করব। ওকে, এখন এই 150টাকে ঠিকই রাখবো, এই 13-র সাথে 0.2 গুণাকার আছে, তা লিখবো 13 ইন্টু 0.2, 13 ইন্টু 0.2 কত, 2.6। তাহলে এই তো 2.6। এখন আমরা কী করবো ভাই, 150-এর সাথে 2.6টা যোগ করব। তাহলে 150 প্লাস 2.6 যোগ করলে আসে কত ভাইয়া, 53.6। তাহলে এইটাই হচ্ছে কি আমাদের মধ্যক, 53.6 অ্যান্সার। ঠিক আছে, লাগবে। সুতরাং নির্ণয়ে মধ্যক হচ্ছে কত ভাইয়া, 53.6। আশা করি বুঝতে পারছো। তাহলে মধ্যক নির্ণয়ের জন্য তোমার কয়টা ঘর লাগবে, 3টা। একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমিত গণসংখ্যা। আর ক্রমিত গণসংখ্যা কীভাবে বের করতে দেখাইছি। তারপরে এটা মধ্যকের সূত্র বসাবা, এই যে এল এর মান, এফসির মান, এফ এম এর মান, হ্যাঁ, সুন্দর করে টেনে টেনে দেখবা যে আমি কী বলছি, ওইভাবেই বুঝে নিজে নিজে করার ট্রাই করবা। ওকে, নেক্সট চলো কী বলছে দেখি। সজলের তথ্য সংগ্রহের তালিকা ব্যবহার করে আয়তলেখা অঙ্কন করো।
এখন ভাইয়া দেখো, তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখছো তখন কিন্তু আমি আয়তলেখ বলছিলাম যে আয়তলেখে কীভাবে অঙ্কন করতে হয়। তো আমি আরেকবার বলতেছি ভাইয়া, আয়তলেখ অঙ্কন করার জন্য তোমার দুইটা ঘর লাগে, একটা শ্রেণীব্যাপ্তি লাগে আর একটা গণসংখ্যা লাগে। কিন্তু ভাইয়া এইখানে তিনটা ঘর লাগবে। এখন কথা হচ্ছে যে এইখানে তিনটা ঘর কেন লাগবে? দেখো ভাইয়া, এইটা হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে। একটু খেয়াল করো, 41 থেকে 45, আবার এখানে 46 থেকে শুরু হয়েছে। কিন্তু আমরা যখন আগে পড়ছিলাম এরকম যে 5 থেকে 10, হ্যাঁ, এরপরের শ্রেণী কী থাকতো ভাইয়া 10 থেকে 15, হ্যাঁ, আবার এরপরের শ্রেণী কী থাকতো ভাইয়া 15 থেকে 20, এরকম যদি থাকতো সেটা হচ্ছে কি ভাইয়া অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। যদি এরকম অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকে, কথাটা মন দিয়ে শোনো, সেক্ষেত্রে তোমার দুইটা ঘর হলেই হয়, শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা। কিন্তু যখন এরকম বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকবে, দেখো এই যে 41 থেকে 45, এখানে আবার 46 থেকে শুরু হয়েছে, অর্থাৎ এখানে ছিল 45, এখানে শুরু হয়েছে 46 থেকে, আবার এখানে হচ্ছে 46 থেকে 50, এখানে শুরু হয়েছে 51 থেকে। যদি এরকম থাকে সেক্ষেত্রে এটাকে বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বলা হয়। আর বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি থাকলে তোমাকে তিনটা ঘর করতে হয় আয়তলেখ অঙ্কনের জন্য। কি? একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, আরেকটা হচ্ছে কি অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বের করে নিতে হয়, তারপরে গণসংখ্যা। আমি কি বুঝাইতে পারছি? তো চলো দেখি। আমরা আগে কিন্তু করছিলাম জাস্ট কি শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দ্বারা। কেন এটা করছিলাম? কারণ ওই ম্যাথের ক্ষেত্রে আমাদের এখানে কি অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি দেওয়া ছিল, অর্থাৎ যেরকম 5 থেকে 10, আবার 10 থেকে শুরু হয়েছে, আবার এখানে 15 ছিল, আবার 15 থেকে শুরু হয়েছে। কিন্তু এখানে কি 41 থেকে 45, এখানে শুরু হয়েছে 46 থেকে, আবার এখানে 51 থেকে। হ্যাঁ, এটার জন্য আমাকে একটা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির ঘর এক্সট্রা করে নিতে হবে। তাহলে দেখো, আমি লিখছি কি শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, তারপর গণসংখ্যা। কারণ আমরা জানি আয়তলেখ অঙ্কন করার জন্য শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যাই লাগে। এখন অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি কেন করলাম? কারণ এখানে কি বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে। এখন কথা হচ্ছে ভাইয়া, এই অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিরা তুমি কীভাবে নির্ণয় করবা? দেখো, একটা শ্রেণীর সর্বনিম্ন মান থেকে 0.5 বাদ দিয়ে লিখবা এবং সর্বোচ্চ মানের সাথে 0.5 যোগ করে লিখবা। দেখো, প্রথমটা ছিল কত? 41। তাহলে আমি যদি এই 41 থেকে 41 মাইনাস, ভালো করে খেয়াল করো, 0.5 বাদ দিই, হ্যাঁ, তাহলে আসে কত? 40.5। এই তো আমি 40.5 লিখছি, এবং সর্বোচ্চ মানের সাথে 0.5 যোগ করবা। তাহলে সর্বোচ্চ মান কত ছিল? 45। তাহলে 45 প্লাস 0.5, তাহলে 45 সাথে 0.5 যোগ করলে 45.5। এই তো 45.5 লিখছি। অর্থাৎ অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বের করার নিয়মই হচ্ছে সর্বনিম্ন মানের সাথে 0.5 বাদ দিতে হয় আর সর্বোচ্চ মানের সাথে 0.5 যোগ করতে হয়। এরপরে তুমি নিজেই পারবা, জাস্ট এইটা এখানে বসাই দিবা 45.5, তার 50 সাথে 0.5 যোগ করলে কত আসে? 50.5, মানে 46 থেকে তুমি যদি 0.5 বাদ দাও আসে হচ্ছে 45.5। এখন দেখো, এই যে এইখানে কি মিলতেছে না? এখানেও কি ছিল? সর্বোচ্চ মান ছিল 45.5, আবার দ্বিতীয় শ্রেণীতে এসে এই মানটা এখানে চলে আসছে, অর্থাৎ দেখো মিলতেছে না? আবার দেখো এখানে হচ্ছে কি 50.5, আবার এখানেও কি হচ্ছে ভাই 50.5 হচ্ছে। ঠিক এইভাবে মেলানোর জন্য আমরা কি করি? অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিটা করি। তাহলে নিয়মটা কি? 0.5 বাদ দেওয়া, 0.5 যোগ করবা। তাহলে বসাইছি, তারপর 51 থেকে 0.5 বাদ দিলে আসে 50.5, আর 55 সাথে 0.5 যোগ করলে আসে 55.5। তারপরে হচ্ছে কি 56 থেকে 0.5 বাদ দিলে আসে 55.5, আর 60 সাথে 0.5 যোগ করলে 60.5। ঠিক একইভাবে আমি সবগুলোর সাথে কি করছি? বসাই নিছি। এরপর গণসংখ্যা যা দেওয়া আছে তাই করছি। এখন ভাইয়া, তোমাদের কি মনে আছে কি না যে আয়তলেখ অঙ্কনের জন্য আমাকে কী করতে হইতো? আয়তলেখ অঙ্কনের জন্য আমাকে একটা গ্রাফ পেপার নিতে হইতো, অ্যান্ড আমার কি করতে হইতো? আমরা জানি আয়তলেখ অঙ্কনের জন্য একটা গ্রাফে এক্স অক্ষ বরাবর কী নিতে হয়? শ্রেণীব্যাপ্তি, আর ওয়াই অক্ষ বরাবর কী নিতে হয়? গণসংখ্যা। তো সিমিলার ওয়েতে আমি এখানে স্কেল দিয়ে একটা অক্ষ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে কি ভাইয়া? প্রথমে হচ্ছে ওয়াই অক্ষের দিকে টানি। এটা কিন্তু তোমরা পেন্সিল দিয়ে করবা, ভালো করে খেয়াল করো, কারণ আমি কলম দিয়ে করতেছি যাতে স্পষ্ট বোঝা যায়। এটা হচ্ছে কি ভাইয়া? ওয়াই অক্ষ। এটা হচ্ছে মূল বিন্দু, আর মূল বিন্দু থেকে ডান দিকে কী অক্ষ হয় ভাইয়া? মূল বিন্দু থেকে ডান দিকে এক্স অক্ষ। তাহলে আমি এদিকে এক্স অক্ষ অঙ্কন করতেছি। এটা কিন্তু তোমরা পেন্সিল দিয়ে করবা, বারবার বলতেছি, কারণ আমার হচ্ছে ভালো করে বোঝা যাওয়ার জন্য আমি কি করতেছি ভাইয়া? স্কেল দিয়ে করতেছি। এটা হচ্ছে কি? এক্স অক্ষ। এটুকু তো ক্লিয়ার? আচ্ছা, এরপরে কাজটা কি ভাইয়া তোমার? এরপরে কাজ হচ্ছে তুমি এক্স অক্ষ বরাবর কী নিবা বলো তো? মনে আছে? এক্স অক্ষ বরাবর নেব কি? শ্রেণীব্যাপ্তি, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা। কিন্তু এখানে তো আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বের করছি, এই জন্য এক্স অক্ষ বরাবর কী নিব? অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি নেব। ঠিক আছে? তাহলে আমরা কী করব? এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি নেব। ওকে, তাহলে এখানে লিখব যে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, এই যে এখানে কিন্তু লিখে নিতে হবে, হ্যাঁ, অবিচ্ছিন্ন
শ্রেণীব্যাপ্তি। এখন বলো তো, যদি আমাদের এরকম অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির না প্রয়োজন পড়তো, অর্থাৎ এই যে এখানে যেরকম 41 থেকে 45 শুরু হয়েছিল, এখানে আবার যদি 45 থেকে শুরু হতো, তাহলে কিন্তু আমরা কি অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি করতাম না, জাস্ট এখানে কি লিখতাম, শ্রেণীব্যাপ্তি দিয়ে শুরু করতাম। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। আর আমরা কি করতাম, ওয়াই খবর কি নিতাম, গণসংখ্যা। তাহলে লিখবো গণসংখ্যা। ক্লিয়ার? এখন দেখো ছক কাগজে এই শ্রেণী ব্যবধান কত, দেখো 40.5 থেকে 45.5, অর্থাৎ আমরা একটু বাদ দিয়ে দেখাই তোমাকে। এই তো 45.5 মাইনাস 40.5, তাহলে দেখো শ্রেণীব্যাপ্তি হচ্ছে কি, শ্রেণী ব্যবধান 5 করে বাড়তেছে। হ্যাঁ, প্রত্যেক ক্ষেত্রেই 5 করে বাড়তেছে। তাহলে আমার যেটা করতে হবে, এই দেখো আমরা তোমাকে এর আগে বলছিলাম যে তোমাকে গ্রাফ যত দূর থাকবে তুমি ঠিক ওইভাবে অনুমান করে প্রতি একক ধরে নিবা। এই প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র বর্গ হচ্ছে এক একক করে, কিন্তু আমার সর্বোচ্চ আছে 65.5 পর্যন্ত 40 থেকে। এখন আমরা এক একক নিলেই আমাদের হয়ে যাচ্ছে, এই জন্য আমরা প্রতি ক্ষুদ্র ঘরকে এক একক ধরবো। কিন্তু এইখানে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, এখানে কত থেকে শুরু হয়েছে, 40.5 থেকে শুরু হয়েছে। যদি এখানে 0 থেকে শুরু না হয়, হ্যাঁ 0 থেকে শুরু হইলে আমরা জাস্ট এই মূলবিন্দু থেকে শুরু করতাম, কিন্তু যেহেতু এখানে 0 থেকে শুরু হয় নাই, তাই আমরা এই ঘরটাকে কেটে নিব, এই যে এইভাবে কেটে নিব। তার মানে বোঝাচ্ছি যে এই ঘরগুলোতে আগের মানগুলো আছে। তাহলে এখানে কি লিখব, প্রথমে হচ্ছে লিখব 40.5, এই তো এটা হচ্ছে কি ভাইয়া 40.5। তাহলে 40.5 আর 5 গেলে কত হবে ভাইয়া, 45.5। তাহলে এই ঘরটা হবে কত ভাইয়া, 5 ঘর পরে 45.5। এই দেখো 40.5 এখানে, তারপর হচ্ছে 41.5, 42.5, 43.5, 44.5, 45.5। ঠিক আছে, 5 করে ব্যবধান, তার মানে আমরা 5 ঘর গেলে কী হবে, 45.5 আসবে। আবার 5 ঘর ব্যবধান গেলে কত আসবে ভাইয়া, 50.5। আবার 5 ঘর দূরে গেলে কত হবে ভাইয়া, 55.5। আবার 5 ঘর দূরে গেলে কত হবে ভাইয়া, 60.5। ঠিক আছে, এই যে ভেবে বসা নিচ্ছি। তারপর 5 ঘর দূরে গেলে কত হবে, এই যেটা হচ্ছে 60.5, এখানে আসবে কত, 65.5। আশা করি বুঝতে পারছো, আমার সর্বোচ্চ ছিল 65.5। ঠিক আছে, 5 ঘর দূরে গেলে এরকম আসতেছে। আর গণসংখ্যা কত আছে ভাইয়া, সর্বোচ্চ আছে হচ্ছে 25। তার মানে আমরা উপর দিকেও যদি এক একক করে নিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে এখানে হচ্ছে কত, 5, তারপর 5 ঘর দূরে গেলে আসবে কত, 10। আবার 5 ঘর দূরে গেলে 15। আবার 5 ঘর দূরে গেলে আসবে 20। আবার 5 ঘর দূরে গেলে আসবে 25। আমরা এক এক করে নিচ্ছি। ঠিক আছে, এটুকু তো বুঝতে পারছো। তো চলো এখন আমরা মান বসাই। দেখো যখন অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি 40.5 থেকে 45.5 ছিল, তখন গণসংখ্যা ছিল 12। তাহলে এই 40.5 থেকে 45.5 মধ্যে গণসংখ্যা কত, 12। তাহলে 12 কোথায় আসবে, এই যে এখানে আসতেছে 10, 11, 12। তাহলে এই যে এখানে হচ্ছে 12, তাহলে আমরা এইভাবে দাগ দিব। এরপরে দেখো 45.5 থেকে 50.5 গণসংখ্যা কত ভাইয়া, 15। তাহলে এই তো 45.5 থেকে 50.5 মধ্যে গণসংখ্যা কত, 15। তার মানে এই যে দেখো এইখানে হচ্ছে কত, 15। তাহলে এখানে একটা দাগ দিই, এই তো 15। হ্যাঁ, তারপরে কি ভাইয়া 50.5 থেকে 55.5 গণসংখ্যা হচ্ছে 25। তাহলে এই 50.5 থেকে 55.5 এখানে হচ্ছে কত, 25। তাহলে এখানে আসছিল 15, এখানে হচ্ছে 20, এইখানে হচ্ছে 25। এই তো এরপরে দেখো আমাকে 55.5 থেকে 60.5 মধ্যে গণসংখ্যা কত, এই যে 55.5 থেকে 60.5 মধ্যে গণসংখ্যা হচ্ছে 18। তাহলে 55.5 থেকে এখানে আসতেছে কত ভাইয়া, 10, 5, 10, 15, 16, 17, 18। এই যে এইখানে পড়তেছে 18। ক্লিয়ার? তারপর কত ভাইয়া, 60 থেকে 65.5 মধ্যে, এই তো দেখো 60 থেকে 65.5 মধ্যে গণসংখ্যা হচ্ছে 10। তাহলে এই 60 থেকে 65.5 মধ্যে গণসংখ্যা 10, 5, 10। এই যে এখানে হচ্ছে কত ভাইয়া, এই তো 10, এই তো 10। তাহলে হচ্ছে এই ঘরে 5, 10, এই যে এখানে পড়তেছে কত, এই। এখন আমরা কী করবো ভাইয়া, জাস্ট এগুলো একটু যোগ করে দেবো। এগুলো কিন্তু তোমরা পেন্সিল দিয়ে করবা, এই তো আমি স্কেল দিয়ে করতেছি না, সময় বেশি লাগবে। এই তো এই তো এই তো জাস্ট আমরা কী করে দেবো, যোগ করে দেবো। এগুলো কিন্তু আমরা পেন্সিল দিয়ে করবা, মনে থাকবে তো। আচ্ছা
তারপর হচ্ছে কি যেগুলো যোগ করে দিবা, তো ফাইনালি আমার আয়ত লেখাটা শেষ। সরি, এই তো আমাদের কিন্তু আয়তরেখা অঙ্কন শেষ। এখন তোমরা কি করো ভাইয়া, এইখানে একটু পেন্সিল দিয়ে এরকম কালার করে দিতে পারো, আর এমনি রাখলে কোনো প্রবলেম নেই। এখন ভাইয়া তুমি যে অঙ্কন করলা এটার জন্য একটা বিবরণ দিতে হবে। এখন বিবরণটা তুমি কীভাবে দিবা, এখানে যা করছো জাস্ট তাই লিখবা। দেখো এখানে কি লিখছি আমি, ছক কাগজে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন চিহ্নব্যাপ্তি লিখছি না, এবং প্রতি ক্ষুদ্র একক ঘরকে কত কত হয়েছে এক একক করে, জাস্ট এটাই লিখছি অঙ্কনের বিবরণ। ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গকে এক একক ধরে অবিচ্ছিন্ন চিহ্নব্যাপ্তি, এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্র বর্গকে এক একক ধরে গণসংখ্যা বসিয়ে আয়তলেখা অঙ্কন করা হয়েছে। জাস্ট এটাই করছি না ভাইয়া। দেখো তো, ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্র বর্গ এককে এক একক ধরে অবিচ্ছিন্ন চিহ্নব্যাপ্তি, এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্র এককে এক একক ধরে গণসংখ্যা বসিয়ে আমরা আয়তলেখা অঙ্কন করছি। তাহলে এই যে জাস্ট এটা লিখছি, আয়তলেখা অঙ্কন করা হয়েছে। এখন দেখো ভাইয়া, মূল বিন্দু 0 থেকে 40.5 পর্যন্ত সংখ্যাগুলো বোঝানোর জন্য কাটা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এটাই করছি না ভাইয়া, আমি তোমাকে বলছিলাম যে যদি এখানে 0 থেকে শুরু হইতো তাহলে আমরা মূল বিন্দু থেকেই শুরু করতাম। যেহেতু 40.5 থেকে শুরু হয়েছে, তার মানে এর আগে অনেক সংখ্যা আছে, ওইগুলো বোঝানোর জন্য আমি এই কাটা চিহ্ন দ্বারা ব্যবহার করছি। সো এটাই বলছি, এটা কিন্তু অবশ্যই তোমাকে করতে হবে। যদি তোমাকে পরীক্ষা আসে এরকম দেখলে শ্রেণীব্যাপ্তি হচ্ছে 0 থেকে শুরু হয় নাই, তাহলে তোমাকে যদি আয়তলেখা অঙ্কন করতে হয় তখন কিন্তু কাইটে নিতে হবে। অর্থাৎ এই কাটা দ্বারা বোঝানো হচ্ছে যে এর আগের সংখ্যাগুলো, অর্থাৎ 40.5-এর আগের সংখ্যাগুলো এখানে বোঝাইতেছে। তো আশা করি বুঝাইতে পারছি। তো চলো দেখি নেক্সট কোন ম্যাথটা আছে। নেক্সট হচ্ছে প্রচুরক নির্ণয়। তো ভাইয়া এই প্রচুরক নির্ণয়ের জন্য জাস্ট তোমাকে কয়টা ঘর লাগবে ভাইয়া, 2টা ঘর লাগবে এই প্রচুরক নির্ণয়ের জন্য। অর্থাৎ এই শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা হইলেই হবে, আর কোনো কিছু আপাতত হচ্ছে কি লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই তো প্রচুরক নির্ণয়ের জন্য আমি জাস্ট এই ছকটা এখানে তুলে রাখছি। কি আমার এই শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যায় লাগবে। এই ঘরটা বেশি দিয়ে ফেলছিলাম, কাইটা দিচ্ছি, এটা আবার দিও না তোমরা। তাহলে ঘ নাম্বার প্রচুরক নির্ণয় সারণী কি বলছি ভালো করে শুনো। প্রচুরকের একটা সূত্র আছে, আর প্রচুরক নির্ণয়ের জন্য 2টা ঘরই লাগে। একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, আর একটা হচ্ছে কি ভাইয়া গণসংখ্যায় লাগে, ঠিক আছে। একটা হচ্ছে কি শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যায়। ওকে, এখন দেখো প্রচুরক বলতে কি বুঝি, গণসংখ্যা যেটা বেশি, আরেকবার বলতেছি, যেখানে গণসংখ্যাটা বেশি ওই ঘরের শ্রেণীটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে দেখো তো ভাইয়া, এখানে সর্বোচ্চ গণসংখ্যা আছে কোথায়, এই তো 25। এই 25-এর শ্রেণী যে শ্রেণীটা আছে এটাই হচ্ছে কি ভাই প্রচুরক শ্রেণী। তাহলে আমরা লিখবো সর্বোচ্চ গণসংখ্যা 25, সুতরাং প্রচুরক শ্রেণী 150 থেকে 55। দেখো এই যে প্রচুরক শ্রেণী 150 থেকে 55। এখানে তোমাদেরকে এমসিকিউ আসতে পারে, এরকম একটা ছক দিয়ে বললো এখানে প্রচুরক শ্রেণী কোনটা, তখন তুমি কি বলবা, দেখবা যে সর্বোচ্চ গণসংখ্যা কোথায় আছে, ওই শ্রেণীটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 25, তার মানে এই শ্রেণীটা প্রচুরক শ্রেণী। তাহলে এখানে লিখবো যে এখানে সর্বোচ্চ গণসংখ্যা 25, সুতরাং প্রচুরক শ্রেণী হচ্ছে 150 থেকে 50। এই তো 150 থেকে 50, ক্লিয়ার। এখন প্রচুরক নির্ণয়ের এক সূত্র হচ্ছে L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু H। এখানে তাহলে তোমার কার মান লাগতেছে, এল এর মান লাগতেছে। এল এর মানটা বলছিলাম তো লোয়েস্ট ভ্যালু, অর্থাৎ প্রচুরক শ্রেণীর সর্বনিম্ন মান। তাহলে প্রচুরক শ্রেণীর সর্বনিম্ন মান কত, 150। এই তো 150। তারপর F1 এর মান লাগবে। এই F1 এর মানটা তুমি কীভাবে বের করবা একটু ভালো করে বুঝো। এই যে প্রচুরক যেখানে বের হয়েছিল, অর্থাৎ গণসংখ্যা যেখানে বেশি, এই গণসংখ্যা থেকে পূর্বে গণসংখ্যা বাদ, অর্থাৎ এটা থেকে তুমি এটা বাদ দিবা। তাহলে F1 কী হবে ভাইয়া, 25 থেকে 15 বাদ। আবার বলতেছি F1টা বের করতে হবে, তুমি যে হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা যেটা আছে ওইটা থেকে আগের গণসংখ্যাটা বাদ দিবা। তাহলে তোমাকে 25 থেকে কত বাদ দিতে হবে, 25 থেকে আগের গণসংখ্যা ছিল 15, এই তো 25 থেকে 15 বাদ দিতে হবে আগেরটা। তাহলে কত আসে ভাইয়া, 10। আর F2 কেমনে বের করবা, F2 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা কোথায় ছিল, এইটা থেকে পরেরটা বাদ দিবা, অর্থাৎ এই যে পরেরটা বাদ দিবা। তাহলে 25 থেকে 18 বাদ দিতে হবে। তাহলে F2 হচ্ছে কত ভাইয়া, 25 মাইনাস 18। ভালো করে মনে রাখো, F1 হচ্ছে যে গণসংখ্যাটা যেখানে বেশি ছিল ওইটা থেকে আগেরটা বাদ দিলে হচ্ছে F1 এর মান, আর F2 হচ্ছে ওই গণসংখ্যা থেকে, অর্থাৎ যে গণসংখ্যাটা বেশি ছিল ওইটা থেকে পরেরটা বাদ দিলে আসে কিসের মান ভাই, F2 এর মান। তাহলে বাদ দিলে কত আসে, এখানে 7 আসে।
আর এইচের মান তো আমরা জানি, এইচ হচ্ছে কত ভাইয়া 5। ক্লিয়ার? এখন আমরা চলো মান বসাই। তাহলে এল এর মান কত ভাইয়া 51, এই তো 51 বসাইছি, প্লাস F1 এর মান কত ভাইয়া, F1 এর মান হচ্ছে 10, তাহলে নিচেও কত F1 প্লাস F2 এর মান হচ্ছে 7 ইন্টু এইচ এর মান হচ্ছে কত 15। তো চলো আমরা ক্যালকুলেশন শুরু করি। এখানে কত আসে নিচে ভাইয়া, নিচে আসে 17 ইন্টু 5। এরপরে কী করতে হবে ভাইয়া, 51টাকে ঠিক রাখবো, আশা করি যোগ বিয়োগ সবাই পারো। 5-এর সাথে 10 গুণাকার আছে, হ্যাঁ এই 5-এর নিচে কিছু নাই মানে কি আছে, 1 আছে। আর তোমরা যদি চাও এটা ভাগ করে তারপর 5 গুণ করতে পারো। তাহলে চলো এটাও করি, 10 ভাগ কত ভাইয়া 17, তাহলে 10কে 17তে ভাগ করলে কত আসে, অনেক বেশি চলে আসতেছে। তো আমরা এটাই করি, 5-এর সাথে 10 গুণ করি, হ্যাঁ 5-এর সাথে 10 গুণ করলে কত আসে ভাইয়া 50 আসে। এটা তোমরা কিন্তু জানো যে 10 ভাগ 2 ইন্টু এখানে 5, এটার মানে কি ভাইয়া, এটা মানে হচ্ছে 5টা 10-এর সাথে গুণাকার আছে, অর্থাৎ 50 ভাগ 2 এইভাবে লেখা যায়। তাহলে সিমিলারিতে 5-এর সাথে 10 গুণ 50 আর নিচে কত ভাইয়া 17। তাহলে চলো 1/50 ঠিক রেখে আমি 50কে 17 দ্বারা ভাগ করি। তাহলে 50 ভাগ হচ্ছে 17 আসে কত, অনেক চলে আসছে 2.9411। বেশি নিব না, আমরা কম নিব। তাহলে 2.9411, 2.9 এটা প্লাস 412 দিয়ে দেবো, যেহেতু পরের ঘরে 7 আছে তার মানে আগের ঘরে 1 যোগ করে দেবো। এটা কিন্তু তোমাকে শিখেছিলাম, হ্যাঁ 9412 ওকে। এখন জাস্ট এটা যোগ করে দেবো, 1/50 আর এটা যোগ করলে কত আসে, কিন্তু প্লাস চিহ্ন, হ্যাঁ। তাহলে চলো 1/50 প্লাস 2.9412 যোগ করলে কত আসে ভাইয়া 53.9412 ওকে। তাহলে এই যে 53.9412 এটি হচ্ছে কি ভাই আমার অ্যান্সার প্রায়। ক্লিয়ার? 53.9412। আশা করি ভাইয়া বুঝতে পারছো। তাহলে এখানে তুমি একটা জিনিস মনে রাখো, প্রচুর নির্ণয় করার জন্য তোমার কি শ্রেণীভেদের গণসংখ্যাই লাগে, তারপর এবার সূত্র অ্যাপ্লাই করে এভাবে করে সুন্দর করে ফেলবা। আশা করি বুঝতে পারছো। তো ভাইয়া যাদের প্রবলেম যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, আর যারা বুঝতে পারছো তারাও জানাবা। কমেন্ট করলে হয় কি ভাল লাগে, আর পরবর্তী ভিডিও করে উৎসাহ পাওয়া যায় যে না বুঝতে পারতেছে, হ্যাঁ। এরপরে কি এই প্রচুরক শেষ, এখন উপাত্তের গণসংখ্যার বহুভুজ অঙ্কন করব। তাহলে ভাইয়া তোমরা যারা এই পর্যন্ত দেখতেছো তারা হয়তো জানো যে বহুভুজ অঙ্কন করার জন্য তোমাকে 3টা ঘর লাগবে ভাইয়া। সবসময় মনে রাখবা এই বহুভুজ অঙ্কনের জন্য তোমার কয়টা ঘর লাগবে, 3টা ঘর লাগবে। কি কি লাগবে, শ্রেণীব্যাপ্তি লাগবে, গণসংখ্যা লাগবে, আর মধ্যমানের একটা ঘর লাগবে। তো চলো আমি এটা হচ্ছে নাম্বারটা করতেছি। তো গণসংখ্যা অর্থাৎ গণসংখ্যার বহুভুজ অঙ্কনের জন্য তোমার কয়টা ঘর লাগবে, 3টা ঘর লাগবে। কি কি বলো তো? একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, আর একটা হচ্ছে গণসংখ্যা। এই মধ্যমানটা বেশি লাগবে, হ্যাঁ। তো এটা একদম ইজি, মধ্যমান তোমাকে শিখাইছিলাম। এই যা আছে তুলসী, মধ্যমান হচ্ছে এটা যোগ করে 2 দ্বারা ভাগ, 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 2 দ্বারা ভাগ, আর গণসংখ্যা দেওয়াই আছে। এখন তোমাকে এইখানে একটু কাজ করতে হবে গ্রাফ পেপার নিয়ে, ওই আগের মতোই। তাহলে আমি প্রথমে কী নেব ভাই, একটা এক্স অক্ষ নেব, এটা হচ্ছে এক্স অক্ষ, দেখা যাচ্ছে না, হ্যাঁ, আর ওয়াই অক্ষ। এই তো, তাহলে এটা হচ্ছে কি ভাইয়া ওয়াই অক্ষ, মূলবিন্দু থেকে উপর দিকে ওয়াই অক্ষ, আর মূলবিন্দুকে 0, আর এটা হচ্ছে কি এক্স অক্ষ। এখন তোমাকে এই এক্স অক্ষ বরাবর তোমাকে কি করতে হবে, মধ্যমান নিতে হবে, এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিতে হবে। এই বহুভুজ অঙ্কন করার জন্য তোমাকে কী করতে হবে, এক্স অক্ষ বরাবর মধ্যমান নিতে হবে। এই জিনিসগুলো তো মনে রাখতে হবে কোনটার ক্ষেত্রে কী লাগতেছে। এক্স অক্ষ বরাবর মধ্যমান নিতে হবে, আর ওয়াই অক্ষ বরাবর কী নিতে হবে, গণসংখ্যা নিতে হবে। এই একটা জিনিস ভালো করে বুঝে যাও, এর পরবর্তীতে পরীক্ষাতে যেখানে আসুক সব ইজিলি যেন তুমি করতে পারো। তাহলে গণসংখ্যার বহুভুজ অঙ্কনের জন্য এক্স অক্ষ বরাবর কী লাগবে, মধ্যমান, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা। তাহলে দেখো ভাই মধ্যমান কী ছিল আমার, 43, 48, 53, 58, 66 সর্বোচ্চ। তাহলে আমি প্রতি একক ঘরকে 1 করে ধরবো, কারণ আমার 8 বে, হ্যাঁ। তাহলে দেখো এখানে শুরু হয়েছে কত থেকে, 43 থেকে, তার মানে আমি এই তো এখানে কাটা দেবো, অর্থাৎ এর আগে 43-এর আগের গোলা এখানে আছে। তাহলে এখানে লিখবো কত ভাইয়া 43, তারপরে প্রতি একক ঘরকে 5 করে দিলে কত আছে 43,
44, 45, 46, 47, 48, তাহলে এখানে কত আসবে ভাইয়া 48। তারপর 5 করলে কত আসে 49, 50, 51, 52, 53, তাহলে 5 ঘর পরে আসে 53, আবার 5 ঘর পরে কত আসবে 53, 54, 55, 56, 57, 58, এখানে আসবে হচ্ছে 58, আবার 5 ঘর পারবে 59, 60, 61, 62, 63, এখানে আসবে কত 63। আমার সর্বোচ্চ কত ছিল 63 পর্যন্ত ছিল। সো আর যাওয়ার মনে প্রয়োজন নেই। হ্যাঁ, আর গণসংখ্যা কত আছে ভাই সর্বোচ্চ 25, তাহলে প্রতি একক ঘরকে 5 করে ধরলে এখানে 5, এখানে 10, হ্যাঁ এই যে 5, 10, এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে 25, আমার গণসংখ্যা ছিল কত 25, আর যাওয়ার দরকার নেই। তো দেখো যখন মধ্যমান 43 তখন গণসংখ্যা কত, যখন মধ্যমান 43 তখন গণসংখ্যা 12, তাহলে এই যে এটা 10, 11, 12, এই যে এখানে একটা ফোঁটা দেবো, ভালো করে বুঝো। 43 যখন মধ্যমান তখন গণসংখ্যা 12, এই তো 12। যখন মধ্যমান 48 তখন গণসংখ্যা কত 15, তাহলে যখন মধ্যমান 48 গণসংখ্যা কত 15, এই তো 15 এখানে ফোঁটা দেবো। এই গণসংখ্যা যখন 48 মধ্যমান 15 ফোঁটা দিলাম। তারপর যখন গণসংখ্যা 53 মধ্যমান কত 25, তাহলে যখন গণসংখ্যা 53 মধ্যমান কত 20, 25, এই যে এখানে ফোঁটা, যখন 53 তখন হচ্ছে 25। তারপর যখন 58 তখন হচ্ছে 18, তাহলে 18 কোথায় আসবে এখানে যে 15, 16, 17, 18, এই যে এখানে আসতেছে, এই তো 15, 16, 17, 18, ওকে। তারপর যখন 63 তখন কত 10, তাহলে যখন 63, 5, 10, এই যে এখানে ক্লিয়ার। এরপরে আমরা জাস্ট যোগ করে দিব, এই যে এগুলা স্কেল দিয়ে সুন্দর করে যোগ করবা। এইটা না প্রথম, হ্যাঁ দেখা যাচ্ছে তো, এই তো এটার সাথে এটা যোগ করে দিব। তারপর এটার সাথে এটা যোগ করবা, প্রত্যেকটা বিন্দু ক্রমানুসারে যোগ করবা। তারপর এটার সাথে এটা যোগ করবা, স্কেল দিয়ে সুন্দর করে করবা, যা পেন্সিল দিয়ে যাতে কোনো আঁকা বাঁকা না হয়। এই তো আঁকা বাঁকা বলতে বিন্দুগুলো যাতে মিসিং না হয়, এটার সাথে এটা যোগ করবা। তারপরে এটার সাথে এইটা যোগ করবা, তারপর এটার সাথে এটা যোগ করবা। এটা হচ্ছে কি ভাইয়া নির্ণয় বহুভুজ। আশা করি বুঝতে পারছো। তাহলে বহুভুজ অঙ্কনের জন্য কি লাগবে, মধ্যমান লাগবে আর গণসংখ্যা লাগবে। তো চলো এখানে কি করছি একটু ছকে হচ্ছে অঙ্কনের বিবরণটা দিয়ে দিই। দেখো এখানে ছক কাগজে কি করেছিলাম, মূলবিন্দু থেকে অর্থাৎ এক্স অক্ষ বরাবর প্রতি একক ঘরকে এক একক ধরে মধ্যমান, তাহলে জাস্ট এটা লিখবো, ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম ঘরকে এক একক ধরে শ্রেণী মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম ঘরকে এক একক ধরে গণসংখ্যা। তাহলে এই যে লিখছি ওয়াই অক্ষ বরাবর এক একক ধরে গণসংখ্যা বসিয়ে গণসংখ্যার জন্য বিন্দু বসাই। এই যে গণসংখ্যার জন্য বিন্দু বসাইছি, এরপর কি করছি বিন্দু বসাই, বিন্দুগুলো ক্রমানুসারে যোগ করি। তাহলে বিন্দুগুলো ক্রমানুসারে যোগ করি, এটাই গণসংখ্যার বহুভুজ। তাহলে বিন্দুগুলো ক্রমানুসারে যোগ করছিলাম, আর এটা হচ্ছে গণসংখ্যার বহুভুজ। তুমি যদি ভাই আঁকতে পারো, লেখাটা এরকম ব্যাপার না, তুমি তোমার মতো করে কী করবা লিখে দিবা। ক্লিয়ার? আচ্ছা, এটা ছিল হচ্ছে ওমো নাম্বার। তো ওমো নাম্বারটা আমরা শেষ করে ফেলছি। এরপরে হচ্ছে কি ভাইয়া, আমার প্রয়োজন হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল উপাত্তের অজীব রেখা অঙ্কন। এখন ভাইয়া এই উপাত্তের অজীব রেখা অঙ্কনের জন্য তোমার 3টা ঘর লাগবে ভাইয়া। একটু খেয়াল করো, এই গণসংখ্যার বহুভুজের জন্য তোমার কী কী লাগছে এগুলো কিন্তু নোট করে রাখবা। হ্যাঁ, আমি যখন বলছি নোট করে রাখবা যে গণসংখ্যার বহুভুজের জন্য কয়টা ঘর লাগতেছে, উপাত্তের অজীব রেখার জন্য কয়টা ঘর লাগতেছে, আয়তলেখার জন্য কয়টা ঘর লাগতেছে। দেখো তোমার পরীক্ষাতে আসলে এই আয়তলেখ অথবা বহুভুজ অথবা অজীব রেখা 3টার একটা আসবে। সো সুন্দর করে মনে রাখবা কোনটার জন্য কী কী ঘর লাগে। হ্যাঁ, তাহলে উপাত্তের বহুভুজের জন্য 3টা ঘর লাগবে। একটা হচ্ছে কি শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, আর হচ্ছে ক্রমিত গণসংখ্যা, এই 3টা ঘর লাগে। আরেকবার বলতেছি, অজীব রেখা অঙ্কনের জন্য কি লাগবে, শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, আর কি লাগবে ক্রমিত গণসংখ্যা। তো চলো আমি এখানে সুন্দর করে লিখে রাখছি, এই শ্রেণীব্যাপ্তি যা আছে বসাইছি, গণসংখ্যা যা আছে বসাইছি, আর ক্রমিত গণসংখ্যা তোমাকে কিন্তু এর আগেও দেখে আসছি। এটা এখানে বসবে, তারপর এটার সাথে যোগ করে এখানে বসবে, এটার সাথে এটা যোগ করে এখানে বসবে, এটার সাথে এটা যোগ করে এখানে বসবে, এটার সাথে এটা যোগ করে এখানে বসবে। ক্লিয়ার? আমার অজীব রেখা অঙ্কনের জন্য 3টা ঘর লাগে, আমি বসাই নিছি। এখন এই অজীব রেখা অঙ্কনের জন্য তোমাকে যেটা করতে হবে, এক্স অক্ষ বরাবর তোমাকে কী নিতে হবে বলো তো, এক্স অক্ষ বরাবর এই তো শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা নিতে হবে, আর ওয়াই অক্ষ বরাবর ক্রমিত গণসংখ্যা নিতে হবে। ক্লিয়ার ভাইয়া? এই অজীব রেখা অঙ্কনের জন্য আমার গ্রাফটা কই, এই তো এই অজীব রেখা অঙ্কনের জন্য তোমাকে যেটা করতে হবে, এক্স অক্ষ বরাবর কী নিতে হবে,
শ্রেণীর উচ্চসীমা অর্থাৎ 45, 50, 55, 60, 65 এগুলা। আর ওই অক্ষ বরাবর কী নিতে হবে? গণসংখ্যা নিতে হবে। তো চলো আমি এখানে ছক কাগজে বসায় নেই। এই তো মূলবিন্দু থেকে ডান দিক হচ্ছে কি ভাইয়া? এক্স অক্ষ। এটা হচ্ছে মূলবিন্দু, মূলবিন্দু থেকে ডান দিকে হচ্ছে কি? এক্স অক্ষ। আর মূলবিন্দু থেকে উপর দিকে কি ভাইয়া? ওয়াই অক্ষ। এটা কিন্তু আমরা সবাই জানি। সো যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওগুলো দেখতেছো অবশ্যই তোমাদের কি হচ্ছে ভাইয়া? উপকার হচ্ছে। সো তোমাদের যেহেতু উপকার হচ্ছে তাহলে ভাইয়ার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর এটা হচ্ছে কি ভাইয়া? ওয়াই অক্ষ। হ্যাঁ, এখন আমরা কি বলছি? অজীব রেখাঙ্কনের জন্য এক্স অক্ষ বরাবর কী নিতে হবে ভাইয়া? মনে আছে কি বলছি বলো তো? শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা। তাহলে কি লিখবো? শ্রেণী উচ্চসীমা। তাহলে এক্স অক্ষ বরাবর, এগুলা কিন্তু তোমরা পেন্সিল দিয়ে লিখবা, ভুলে আবার কলম দিয়ে লিখো না। হ্যাঁ, শ্রেণী উচ্চসীমা লিখলে যে ভুল হবে তা না, কিন্তু একটু ভুল করলে কাটাকাটি পেন্সিল দিয়ে মুছাই ফেলতে পারবে, এই জন্য। ঠিক আছে। আর ওই অক্ষ বরাবর কী নিতে হয়? ক্রমযোজিত গণসংখ্যা। এই তো ক্রমযোজিত বানান ভুল করছি নাকি? সরি, ভুল করছি। ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্লিয়ার? এখন আমরা দেখো শ্রেণী উচ্চসীমা কত ছিল ভাই? এই তো শ্রেণী উচ্চসীমা কোনগুলো? 45, 50, 55, 60, 65। যেহেতু 45 থেকে শুরু হয়েছে তার মানে কী করতে হবে? মনে পড়ছে? এই তো আমাদের কাইটা দিতে হবে, অর্থাৎ 45 আগেরগুলো এখানে আছে। তাহলে এখানে 45 পরে 5 ঘরে গেলে কত হবে? 50, 50 পরে 5 ঘরে গেলে কত হবে? 55, 55 পরে 5 ঘরে গেলে কত হবে? 60, 60 পরে 5 ঘরে গেলে কত হবে? 65। আমার সর্বোচ্চ কত ছিল? 65 বারই ছিল, তো 65 পর্যন্ত নিয়ে নিছি। আর গণসংখ্যা কত? ক্রমিত গণসংখ্যা কত আছে? 80 বার আছে। এখন একটু খেয়াল করো তো ভাইয়া, আমি এইখানে যে জায়গাটা নিছি দেখো, 5, 10, 15, 20, 25, 30 পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে। যদি আমি প্রতি ঘরকে এক একক ধরি তাহলে এখানে আছে কত? 80 পর্যন্ত। 80 পর্যন্ত যাইতে পারবো? তাহলে কি করতে হবে? আমার তো জায়গা নাই। তাহলে আমি প্রতি ক্ষুদ্র একক ঘরকে 2 করে, 3 করে, 4 করে আমার মতো করে ধরে নিতে পারবো। তাহলে চলো আমরা 4 করে ধরি। প্রতি ক্ষুদ্র এককে 4 করে ধরলে কত আসে? 4, 8, হ্যাঁ, 12, 16, 20। তাহলে 4 করে ধরলে 5 ঘর পর 20 আসে। তাহলে এখানে আসবে 20, তারপর 5 ঘর পরে 20, তাহলে এখানে আসবে 40, তারপর 5 ঘর পরে 20, তাহলে এখানে আসবে কত? 60, তারপর 5 ঘর পরে 20, এখানে আসবে কত? 80। আমি এখানে প্রতি ক্ষুদ্র এককে 4 করে কেন ধরলাম বলো তো? 20, 40, 60, 80, 20, 40, 60, 80। ক্লিয়ার? কেন ধরলাম? কারণ আমার জায়গা হচ্ছে না যদি আমি এক একক করে ধরি। এক একক করে ধরলে কত হইতো? 5, 10, 15, 20, 25, 30 হইতো, কিন্তু আমার আসে 80 পর্যন্ত। এটা এই গ্রাফের উপর ডিপেন্ড করে ধরতে হয়। তুমি এখানে চাইলে কমায় বাড়ায় ধরতে পারতা, বা এখানে চাইলে প্রতি একক ঘরকে 2 করে 4 করে ধরতে পারতা, কিন্তু ছোট হয়ে যেত। যেহেতু তোমার জায়গা আছে এই জন্য একক করে ধরছি। এখন দেখো, যখন তোমার উচ্চসীমা ছিল কত? 45, তোমার ক্রমিত গণসংখ্যা কত ছিল? 12 ছিল। হ্যাঁ, তাহলে যখন 45 তখন 12, তাহলে প্রতি একক ঘরকে 4 করে ধরছি না? তাহলে 4, 8, এই তো 12, তাহলে এইখানে পড়তেছে। হ্যাঁ, যখন 45, তাহলে একটা ফোঁটা দেবো। যখন তোমার উচ্চসীমা 50 তখন ক্রমিত গণসংখ্যা কত ছিল ভাইয়া? যখন উচ্চসীমা 50 ক্রমিত গণসংখ্যা ছিল 27। হ্যাঁ, তাহলে 27 কোথায় পড়তেছে? তাহলে দেখো, এইখানে আসে 20, তারপরে এখানে আসে 24, এখানে আসে 28। তাহলে আমার 27টা কোথায় পড়বে? এই মাঝখানে পড়বে না? এই তো মাঝখানে। বুঝতে পারছো তো ভাইয়া? এখানে আসে 20, এখানে আসে 24, আর 2 ঘর, এক ঘরে গেলে কত? 28 হবে, কিন্তু আমার তো 27 মানে এই মাঝখানে। তাহলে এই মাঝখানে, হ্যাঁ, এই মাঝখানে। তারপর যখন তোমার হচ্ছে উচ্চসীমা 55, শ্রেণীর উচ্চসীমা 55, তখন কত? 52। তাহলে কোথায় আসবে? এখানে 40, এখানে হচ্ছে 44, এখানে হচ্ছে 48, এইখানে হচ্ছে কত ভাই? 52। তার মানে এই যে এখানে পড়তেছে 52। এই তো 40, 44, 48, 52। ঠিক আছে, 4 করে ধরছি যেহেতু। তারপর যখন উচ্চসীমা 60 তখন কত? 70। তাহলে উচ্চসীমা যখন 60 তখন হচ্ছে 70। তাহলে এখানে কত আসতেছে? এই তো 60, এখানে আছে 40, আর এখানে আসতেছে কত? 60, এখানে 64, 68, এখানে হচ্ছে কত ভাইয়া? 72। তার মানে আমার যেহেতু 70, তার মানে মাঝখানে পড়বে। ঠিক আছে, ভালো করে দেখো, এখানে 60, তাহলে প্রতি ঘর 4 করে না? তাহলে 64, তারপর 68, তারপর হচ্ছে কি 72, এখানে গেলি, কিন্তু আমার তো 70, এই জন্য এই মাঝখানে। ক্লিয়ার? এরপরে যখন সর্বোচ্চ শ্রেণী উচ্চসীমা 65, তখন হচ্ছে 80। তাহলে এই 65 আর 80 তো সরাসরি এখানে পড়ে যাচ্ছে। ক্লিয়ার? এখন জাস্ট আমরা কি করব? এইগুলা
যোগ করে দেব। আমরা হচ্ছে কী করবো, এই তো এইভাবে যোগ করে দেব। এটার সাথে এটা আগে যোগ করব। তো ফাইনালি আমাদের কিন্তু শেষ। আমি কীভাবে করছি একটু মন দিয়া প্রয়োজনে ভিডিও আটকা দিয়ে কী করবো ভাইয়া, নোট করে নিবা যাতে কোনো প্রবলেম না থাকে। এই তো এটা করে ফেলছি। এরপরে তোমাকে অঙ্কনের বিবরণটা দিতে হবে। অঙ্কনের বিবরণটা এটা হচ্ছে অজীব রেখা, তুমি যেভাবে করছো জাস্ট ওইভাবে দিবা। দেখো তো আমরা এখান থেকে অঙ্কনের বিবরণটা দিতে পারি কিনা। অজীব রেখা কিন্তু শেষ। কী লিখবো, ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্র একককে 1 একক ধরে শ্রেণী উচ্চসীমা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্র একককে 4 একক ধরে ক্রমোদিত গণসংখ্যা বসিয়ে পাই। দেখো জাস্ট আমি এটাই লিখছি। এই যে ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গকে 1 একক ধরে শ্রেণী উচ্চসীমা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গকে 1 একক ধরে, এখানে হবে 4 একক ধরে, যে 4 একক ধরে ক্রমিত গণসংখ্যার জন্য বিন্দু বসাই। তাহলে এই তো ক্রমিত গণসংখ্যার জন্য বিন্দু বসাইছিলাম না। আচ্ছা, তারপর কী করছিলাম, এরপর বিন্দুগুলো ক্রমানুসারে যোগ করি। এরপর কী করছিলাম ভাইয়া, এই তো বিন্দুগুলো ক্রমানুসারে যোগ করি। হাতের লেখা একটু খারাপ, যাই হোক বুঝতে পারলে হলো। এই যে এরপর বিন্দুগুলো কি ক্রমানুসারে কী করছি ভাইয়া, যোগ করছি। যোগ করার পরে কী পাইছি ভাইয়া, যে রেখাটি তৈরি হলো সেটি অজীব রেখা। তাহলে যে রেখাটা তৈরি হয়েছে ভাই সেটি কি অজীব রেখা না? তো ভাই আশা করি বুঝতে পারছো, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এখানে 5টা ম্যাথ দেওয়া ছিল, সো 5টা ম্যাথ সলভ করলে আসলে অনেক সময় লাগে। তারপর যথেষ্ট চেষ্টা করছি বোঝানোর জন্য। এরপর হচ্ছে 10 নাম্বার থেকে শুরু করব। সো যারা এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট তো করবেই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।